মানসিক রোগ যে কতটা ভয়াবহ এবং মানসিক রোগীরা তাদের জীবনে কতটা দুর্বিষহ যন্ত্রণা ভোগ করে তাই দেখানো হয়েছে আজকের গল্পটিতে। ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা এবং যে সকল বাবা মারা তাদের সন্তানদের সময় দেয় না, তারা তাদের জীবনে কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে এবং এর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, শব্দপ্রেম গল্পটি তারই একটি বাস্তব উদাহরণ। আমাদের প্রত্যেকেরই এই গল্পটি দেখা উচিত, যাতে করে আমরা আমাদের আশেপাশের মানসিক রোগীদের শনাক্ত করতে পারি এবং তাদের পর্যাপ্ত সহযোগিতা করতে পারি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। গল্পের শুরুতেই দেখানো হয় এই গল্পের নায়ক আরিফ খান তার বাসার ছাদে গিয়েছে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য, কিন্তু সে বারবার ফিরে আসছে, ভয় পাচ্ছে। এমন সময় সে একজনকে ফোন দেয়। ফোনের ওই পাশ থেকে রিবা নামের একটি মেয়ে আরিফকে উৎসাহিত করতে থাকে আত্মহত্যা করার জন্য। কথা বলার এক পর্যায়ে আরিফ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। গল্পের পরের সিনে আমরা আরিফ খানের মাকে দেখতে পাই। উনি একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। এরপর তিনি ফোনে একটি নিউজ বের করে এবং সেখানে লেখা আছে আরিফ হত্যাকাণ্ডের আসামি রিবা খানের সাজা 2 বছর থেকে কমিয়ে 11 মাস করা হয়েছে। এটি দেখে সে প্রচুর কাঁদতে থাকে। আরিফ কেনই বা সুইসাইড করলো আর রিবাকেই কেন বা আরিফের হত্যাকাণ্ডের আসামি বানানো হয়েছে গল্পের সামনে, তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এর পরের সিনে একটি সংবাদ সম্মেলন দেখানো হয়, যেখানে পুলিশরা সাংবাদিকদের সাথে আরিফ খান ও রিবা খান বিষয়ে কথা বলছে। সাংবাদিকরা পুলিশদের প্রশ্ন করে, আরিফ খান তো সুইসাইড করেছিল, তাহলে কেন রিবা খানকে হত্যাকাণ্ডের আসামি বানানো হলো? পুলিশ জানায় আরিফ খান মূলত ছিল একজন ডিপ্রেশনের রোগী। সে অনেক আগে থেকে আত্মহত্যা করার চেষ্টা করছিল। রিবা খান গত 1 মাস যাবত তাকে আত্মহত্যা করতে উৎসাহিত করে, তাই রিবা খানকে আসামি বানানো হয়েছে। এরপর সাংবাদিকরা প্রশ্ন করে, রিবা খান ও আরিফ খানের মধ্যে তো প্রেমের সম্পর্ক ছিল, তারা তো 2 বছর যাবত প্রেম করেছিল, তাহলে কেন রিবা খান আরিফ খানকে আত্মহত্যার জন্য উৎসাহিত করবে? এরপর পুলিশ জানায়, আমরা শুরুতে এটিকে আত্মহত্যা বলেই ধরে নিয়েছিলাম, যেহেতু আমরা আরিফ খানের ফোন এবং ল্যাপটপের অ্যাক্সেস পাইনি এবং পোস্টমর্টেম রিপোর্টেও এটিকে আত্মহত্যা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা যখন আরিফ খানের ফোন এবং ল্যাপটপের অ্যাক্সেস পাই, তখন আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য পাই। গত 1 মাস যাবত রিবা খান আরিফ খানকে সুইসাইড করার জন্য উৎসাহিত করছিল। আত্মহত্যার বিভিন্ন পথ আরিফ খানকে জানাচ্ছিল এবং আরিফ খান যখন আত্মহত্যা করতে ব্যর্থ হচ্ছিল তখন তাকে তিরস্কার করছিল। এছাড়া আত্মহত্যা করার আগ মুহূর্তেও আরিফ খান রিবা খানের সাথে ফোনে কথা বলেছে, তাই এটিকে আমরা আত্মহত্যা না বলে হত্যাকাণ্ড বলছি। এরপর সিন শিফট হয়ে অতীতে যায়। দেখানো হয় রিবা খান একটি পার্টিতে গিয়েছে। রিবা খান মূলত একটি এক্সট্রোভার্ট টাইপের মেয়ে ছিল। সে সবার সাথে গায়ে পড়ে মিশতে যেত, সে সবার অ্যাটেনশন চাইতো, কিন্তু মানুষ তার আচার আচরণ এবং কথাবার্তা পছন্দ করত না। সবাই তাকে এড়িয়ে চলার চেষ্টা করত। পার্টিতে ঘুরে ঘুরে রিবা খান সবার সাথেই কথা বলতে চাচ্ছিল, কিন্তু কেউই তার সাথে কথা বলছিল না। দুটি মেয়ে ফোনে কি যেন দেখে হাসছিল। হঠাৎ করে রিবা খান তাদের প্রায় কোলের উপর গিয়ে বসে এবং মেয়ে দুটো খুবই বিরক্ত হয়। একসময় রিবা খান একাকিত্ব অনুভব করে এবং বাসায় চলে আসতে চায়। সিঁড়িতে রিবা খানের সাথে আরিফ খানের দেখা হয়। আরিফ খানও এই পার্টিতে ইনভাইটেড ছিল। আরিফ খানের ক্যারেক্টার ছিল রিবা খানের ক্যারেক্টারের থেকে পুরোপুরি উল্টো। আরিফ খান খুবই ইন্ট্রোভার্ট ছিল। সে মানুষের সাথে মিশতে চাইতো না। সে মনে মনে ভাবতো পৃথিবীতে কেবল যদি সে আর তার মা ছাড়া কেউ না থাকতো তাহলে খুবই ভালো হতো। রিবা খান হঠাৎ করে আরিফের গায়ে হাত দেয় এবং জিজ্ঞেস করে কোনো অসুবিধা কিনা। এতে করে আরিফ খুবই ভয় পেয়ে যায় এবং সে জানায় কোনো সমস্যা নেই। এর পরের সিনে আমরা দেখতে পাই আরিফ ক্যামেরা চালু করে একা একাই নিজের সাথে কথা বলতো। সে জানায় সে ছোটবেলায় খুব সুখী ছিল। ছোটবেলায় সে একটা হ্যাপি চাইল্ড ছিল। তার জীবনের এই সমস্যাগুলো শুরু হয় যখন তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তার বাবা অন্য জায়গায় বিয়ে করে সংসার করছে এবং তার মারও অন্য জায়গায় বিয়ে হয়েছে। আরিফ এই বাসায় একাই থাকে। কথা বলার এক পর্যায়ে আরিফের মা রুমে প্রবেশ করে। আরিফের মা প্রায়ই আরিফের সাথে দেখা করতে আসে, সাথে করে নিয়ে আসে তার সৎ ছোট বোনকে। আরিফের মা আরিফকে বলে, তুমি কেন আমাদের সাথে থাকো না? তখন আরিফ বলে, সেটি তো আমার পরিবার নয়। তখন আরিফের মা বলে, তুমি তো তোমার বাবার সাথেও থাকো না। আরিফ জানায়, সেটিও আমার পরিবার নয়। আমার পরিবার ছিল যখন তুমি, আমি আর বাবা একসাথে থাকতাম, সেটি। এখন আমার আর কোনো পরিবার নেই, আমি একা। তার পরের সিনে দেখানো হয় রিবা খান তার কোনো এক বান্ধবীকে মেসেজ দিচ্ছে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার জন্য। তার বান্ধবী জানায় তার কাছে টাকা নেই। তখন রিবা খান বলে, আমি তোকে টাকা স্পন্সর করব। কিন্তু তার বান্ধবী আর কোনো মেসেজের উত্তর দেয় না। রিবা খান বারবার মেসেজ করে, কিন্তু তার বান্ধবী কোনো রিপ্লাই দেয় না। তারপর রিবা খান তার বান্ধবীকে ফোনে ফোন দেয়। মেয়েটি বারবার ফোন কেটে দিচ্ছিল। রিবা খান বারবারই ফোন দিচ্ছিল। এক পর্যায়ে মেয়েটি বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলে, আমি যে ফোন কেটে দিচ্ছি তার মানে আমি ব্যস্ত আছি, তুই কি বুঝতে
বুঝতে পারিস না? তুই কি পাগল? এই বলে মেয়েটি আবারও ফোন কেটে দেয়। এরপর রিবা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফিলিং লোনলি, সুইসাইড করতে মন চাচ্ছে। তখন তার এই পোস্টে অসংখ্য হাহা রিয়াক্ট আসে। আরিফ খান তাকে মেসেজ করে, সুইসাইড কেন করতে মন চাচ্ছে? তখন রিবা খান জানায়, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য। তখন আরিফ বলে, অ্যাটেনশন কি পেলে? রিবা বলে, এই তো তুমি আমাকে মেসেজ দিলে। এরপর দুজনের মধ্যে অনেক কথা হয়। রিবা খানের বাবা মূলত ছিল অনেক বড় ব্যবসায়ী, তার মা ছিল না, আর তার বাবার কাছেও কোনো সময় ছিল না রিবা খানকে সময় দেওয়ার জন্য। তাই সে সবসময় একাকিত্ব বোধ করত। একে ওকে মেসেজ দিত, ফোন দিত, কিন্তু কেউই তার ফোন মেসেজ রিসিভ করতো না। মেসেজে কথা হওয়ার এক পর্যায়ে রিবা খান আরিফ খানকে ফোন দেয় ফোনে কথা বলার জন্য, কিন্তু আরিফ ফোন রিসিভ করে না। এরপর আরিফ রিবাকে মেসেজ করে, তুমি চাও মানুষের অ্যাটেনশন, আর আমি চাই মানুষের থেকে দূরে থাকতে। আমরা দুইজন বিপরীত ধর্মী। তখন রিবা ওকে জানায়, তাহলে তো আমাদের বেশ ভালো জমবে। এর পরের সিনে দেখানো হয় আরিফ খানের মা তার ফোনে একটি ভিডিও দেখছে। এখানে দেখা যায় একজন সাংবাদিক রিবা খানের একটি বান্ধবীকে রিবা খান সম্পর্কে প্রশ্ন করছে। তখন মেয়েটি জানায়, রিবা শুরু থেকেই একটু অন্যরকম ছিল। সে মানুষের সাথে মিশতে চাইতো, তাদের অ্যাটেনশন চাইতো, কিন্তু মানুষ কেন যেন তাকে পছন্দ করতো না, তার আচার আচরণ পছন্দ করতো না। রিবার বন্ধু বান্ধবের সংখ্যাও অনেক কম ছিল। আর আরিফ তো তার বয়ফ্রেন্ড ছিল। আরিফের সাথে তার প্রায় 2 বছরের সম্পর্ক ছিল। তখন সাংবাদিকটি জানায়, এমনটাই যদি হয় তাহলে তো রিবার আরিফকে আগলে রাখার কথা, কারণ আরিফ তো তাকে অনেক ভালোবাসতো, তাকে অনেক অ্যাটেনশন দিত। এরপর স্ক্রিনে আরিফ এবং রিবার কিছু কনভারসেশন দেখানো হয়, যেখানে রিবা আরিফকে মোটিভেট করছে সুইসাইড করার জন্য, তাকে আত্মহত্যার বিভিন্ন পথ সম্পর্কে জানাচ্ছে, এবং যখন আরিফ সুইসাইড করতে ব্যর্থ হচ্ছে তখন তাকে তিরস্কার করছে। তখন সাংবাদিকটি জানায়, রিবা খান যদি এমনটা না করতো তাহলে আরিফ হয়তো আজ বেঁচে থাকতো। এর পরের সিনে আমরা দেখতে পাই আরিফ তার মার সামনে বসে মাত্র 15 সেকেন্ডের মধ্যে রুবিক্স কিউব মিলিয়ে দেখিয়ে দিল। তার মা তো মহা খুশি, আর বলছে, আরেকটু যদি তুই দ্রুত করতে পারিস তাহলে তোর নাম কিন্তু গিনেস বুকে উঠে যাবে। এ সময় রুমে প্রবেশ করে আরিফের সৎ বাবা এবং সৎ বোন। তখন আরিফের মা আবারও তাকে রুবিক্স কিউব মিলিয়ে তার সৎ বাবাকে দেখাতে বলে। তখন যখন আরিফ রুবিক্স কিউব মিলাতে যায় তখন সে প্রচুর ঘামছিল, ঘাবড়ে যাচ্ছিল। রুবিক্স কিউব সে কোনোভাবেই মিলাতে পারছিল না। তখন আমরা বুঝতে পারি আরিফ কেবলমাত্র তার মার সামনেই স্বাভাবিক, আর অন্য মানুষের সামনে গেলে সে অস্বাভাবিক আচার আচরণ করে, নিজেকে ঠিক রাখতে পারে না। এর পরের সিনে আমরা দেখতে পাই রিবা খান একটি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে। আজকে মূলত আরিফের সাথে রিবার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু আরিফ সেখানে আসে না। রিবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আরিফকে মেসেজ করতে থাকে। আরিফ তখন জানায় সে আসতে পারবে না, মানুষের সাথে মিশতে তার ভয় লাগে, সে কারো সাথে মিশতে পারে না, তার একা থাকতেই ভালো লাগে। তারপর রিবা সেখান থেকে চলে যায়, সে অনেক কষ্ট পায়। বাসায় যাওয়ার পর আবারও দুজনের মেসেজে কথা হয়। রিবা জানায় সামনে তার জন্মদিন, সে জন্মদিনের দিন চায় আরিফ তার সাথে দেখা করুক, সে একটিবারের জন্য আরিফকে হাগ করতে চায়। এর পরের সিনে আমরা দেখতে পাই আরিফ আবারও ক্যামেরা চালু করে নিজের সাথে নিজেই কথা বলছে, কখনো হাসছে কখনো কাঁদছে, অদ্ভুত সব আচার আচরণ করছে। আর এই ভিডিওটি ক্যামেরাতে আরিফের মা দেখছিল আর বলছিল, আমি তোর হত্যাকাণ্ডের অবশ্যই প্রতিশোধ নেব, তুই যেখানেই আছিস ভালো থাকিস, আমি তোর আম্মু অবশ্যই তোর এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব। এর পরের সিনে দেখানো হয় রিবা তার হাত কেটে রক্তাক্ত করে ফেলেছে। এরপর সে আরিফকে মেসেজ করে দেখা করার জন্য, কিন্তু আরিফ রাজি হতে চায় না। জোরাজোরির এক পর্যায়ে আরিফ রাজি হয়। তখন সে রিবাকে বলে রিবা যেন শাড়ি পরে এসে আরিফের সাথে দেখা করে। তখন রিবা জানায় কি রঙের শাড়ি পরবে। আরিফ বলে গোলাপি রঙের শাড়ি পরবে। আম্মু ছোটবেলায় অনেক গোলাপি রঙের শাড়ি পরতো, কারণ আব্বুর গোলাপি রং পছন্দের ছিল। আম্মুকে গোলাপি রঙের শাড়িতে অনেক সুন্দর লাগতো, তুমিও গোলাপি রঙের শাড়ি পরে আসবে। এরপর রিবা মার্কেটে যায় গোলাপি রঙের শাড়ি কিনতে। আরিফের পছন্দের গোলাপি রঙের শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে সে আরিফের সাথে দেখা করতে যায়, কিন্তু সেদিনও আরিফ আসে না। রিবা অনেকক্ষণ অপেক্ষা করে, অনেক মেসেজ করে, ফোন করে, কিন্তু আরিফ আসে না। এরপর রিবা আরিফের বাসায় যায়, দরজায় গিয়ে অনেক নক করে, কিন্তু আরিফ দরজা খোলে না। ভেতর থেকে জানায় সে যেন চলে যায়। রিবা অনেক রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে, আর বলে শুধুমাত্র একটিবার দরজাটা খোলো, আমি তোমাকে একবার হাক করেই চলে যাব। কিন্তু আরিফ দরজা খুলে না, রিবার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তারপর রিবা যখন চলে যাচ্ছিল তখন আরিফ রিবার জন্য ছোট্ট একটি গিফট দেয় এবং গিফটটি তাকে নিয়ে যেতে বলে, আর বলে সে যেন এই গিফটটি তার সাথে সারা জীবন রাখে। এরপর রিবা গিফটটি খুললে দেখতে পায় সেখানে একটি চেইনের লকেট আছে, আর লকেটের মধ্যে আরিফের ছোটবেলার ছবি আছে, এক পাশে তার আব্বুর সাথে আরেক পাশে তার আম্মুর সাথে।
এরপর রিবা বাসায় চলে যায় এবং বাসায় গিয়ে সে যখন মন খারাপ করে বসেছিল সেখানে তার বাবা আসে। তার বাবা তাকে জানায়, তোমাকে ব্যাংক থেকে এতবার ফোন দিচ্ছে, তুমি কেন ফোন রিসিভ করছো না? তখন রিবা যেই মাত্র তার বাবাকে বলতে যাবে, বাবা আমাকে একটু জড়িয়ে ধরো, তখনই তার বাবার ফোন আসে। রিবাকে দেওয়ার মতো একটু সময়ও তার বাবার কাছে নেই। এর পরের সিনে দেখানো হয় রিবা টিভি দেখছে। টিভিতে ইন্ডিয়ান কাপল সিদ্ধার্থ এবং শেহনাজকে দেখানো হচ্ছে। সিদ্ধার্থ যখন মারা যায় তখন শেহনাজ মানুষের অনেক বেশি অ্যাটেনশন পায়, অনেক বেশি পরিচিত হয় এবং খুব অল্প সময়ের মধ্যে সে ভাইরাল হয়ে যায়। তখন রিবা মনে মনে ভাবে, আরিফ যখন মারা যাবে তখনও সে মানুষের এমন অ্যাটেনশন পাবে, অনেক বেশি পরিচিত হবে। এরপর সিন বর্তমানে শিফট হয়। দেখানো হয় আরিফ খানের মা কাউকে ফোন দিয়ে রিবা খানের ঠিকানা জিজ্ঞেস করছে এবং রিবা খান জেল থেকে ছাড়া পেয়ে কখন বাসায় যাবে সেই সময়টা জানতে চাচ্ছে। এরপর দেখানো হয় আরিফ খানের মা রিবা খানের বাসার সামনে অপেক্ষা করছে। রিবা খান বাসায় ঢোকা মাত্রই সে রিবা খানকে গুলি দিয়ে হত্যা করবে। এরপর রিবা খান জেল থেকে বাসায় আসার সাথে সাথেই সে গুলি করে রিবাকে হত্যা করে তার ছেলের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। এমন সময় হঠাৎ করে আরিফ খানের মায়ের ফোনে একটা নোটিফিকেশন আসে। সে সেটি ক্লিক করে দেখতে পায় সেখানে বলা হচ্ছে রিবা খান জেল থেকে ছাড়া পাওয়ার পরপরই আত্মহত্যা করে মারা গিয়েছে। রিবা খানের জিনিসপত্র ঘাটাঘাটি করে সেখানে একটি চেন পাওয়া গিয়েছে, আর সেই চেনটি ছিল আরিফ তাকে যে চেনটি গিফট করেছিল সেটি, যেখানে আরিফের সাথে তার বাবা মার ছোটবেলার ছবি আছে। তখন আরিফের মা খুব কাঁদতে থাকে আর বুঝতে পারে রিবাও আরিফকে অনেক বেশি ভালোবাসতো এবং পছন্দ করত। এরপর সিন শিফট হয়ে অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে রিবা এবং আরিফ কথা বলছে মেসেঞ্জারের মাধ্যমে। রিবা আরিফকে বলে, তুমি যখন মারা যাবে আমি তখন তোমাকে নিয়ে একটি ভিডিও বানাবো, ভিডিওটি আমি পোস্ট করব, এতে করে আমি অনেক বেশি ভাইরাল হয়ে যাব এবং মানুষের অনেক বেশি অ্যাটেনশন পাবো। তখন আরিফ বলে, সময় কিন্তু খুব বেশি নেই, ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিও, কারণ আমি আর খুব বেশি দিন নেই। এরপর আরিফ রিবাকে বলে, আমি যখন আত্মহত্যা করতে যাব তুমি কিন্তু আমাকে সাহায্য করবে, আমি যাতে ফিরে না আসি সেটা তুমি এনশিওর করবে, আমাকে কিন্তু এটা পারতেই হবে। এরপর আমরা জানতে পারি আত্মহত্যার প্ল্যান আরিফের অনেক আগে থেকেই ছিল, এতে রিবার কোনো হাত নেই। মূলত তারা দুজনই ছিল মানসিকভাবে অসুস্থ। এখানেই গল্পটির শেষ হয়। এই গল্পটি আমাদের সমাজকে অনেক বড় একটা মেসেজ দেয়। মানসিক রোগ এবং মানসিক রোগীর জীবন যে কতটা ভয়াবহ হতে পারে গল্পটির মাধ্যমে আমরা তা জানতে পারি। আমাদের প্রত্যেকেরই উচিত আশেপাশের মানসিক রোগীদের শনাক্ত করে তাদের পর্যাপ্ত সহযোগিতা করা, যাতে করে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আর কারো মানসিক রোগীর যাতে এরকম দুর্বিষহ জীবন না হয় এমনটা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।